ধরো ইংরেজিতে যখন আমরা কোনো সেন্টেন্স লিখি, তো সেই সেন্টেন্স লেখার আগে কিন্তু আমরা কখনো নির্দিষ্ট করে একটা কিছু উল্লেখ করি এবং কখনো অনির্দিষ্ট করে কিন্তু কিছু একটা শব্দের আমরা উল্লেখ করি। তো সেই শব্দগুলো হচ্ছে, ধরো কখনো আমরা দিয়ে ইউজ করলাম, কিংবা কখনো আমরা এ কিংবা অ্যান ইউজ করলাম। ঠিক আছে, তো দেখো এই যে দি কিংবা এ অ্যান, এগুলোকে আমরা ইউজ যে করি, তো এগুলো নির্দিষ্ট কিছু একটা তোর অর্থ রয়েছে। ঠিক আছে, কেনই বা ইউজ করি, কী জন্যই বা এগুলোকে ইউজ করা দরকার আছে, কোথায় কোথায় আমরা দি ইউজ করবো, কোথায় কোথায় আমরা এ কিংবা অ্যান ইউজ করবো, তো এইটাকেই বলা হয় আর্টিকেল। এবং আর্টিকেল আমরা আজকে বেসিক নলেজ আমরা এই ভিডিও থেকে শিখবো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আমরা আর্টিকেল নিয়েই একদম A to Z আলোচনা করি। তো আশা করি ভিডিওটা তোমরা উপকৃত হবে। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ দেখো, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, তো এই আর্টিকেল তোমরা সবাই জানো, কিন্তু আমরা আজকে এর থেকে বেশি কিছু জানবো। যেমন ধরো আর্টিকেল আমরা ব্যবহার কেন করব, এবং আর্টিকেল কোথায় কোথায় ব্যবহার করব না। ঠিক আছে, কোথায় কোথায় করব না, ব্যবহার তো আমরা সবাই জানি, কিন্তু আর্টিকেল কোথায় কোথায় ব্যবহার করা যায় না আমরা সেটাও শিখবো। এবং শিখবো যে আর্টিকেল হচ্ছে কোন পার্টস অফ স্পিচের অঙ্গ। ঠিক আছে, তো পার্টস অফ স্পিচ তোমরা সবাই শিখেছো, তো আর্টিকেলও কিন্তু একটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো সেটাও কীরকম, কোন পার্টস অফ স্পিচ আর্টিকেল, তো সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে শিখবো। তো আমরা সেই তিনটে যে প্রশ্ন তোমাদেরকে বললাম, যেটা তোমরা থাম্বনেলও দেখতে পেলে, তো আমরা সেই আলোচনাটা আমরা একটু পরে করছি। তো তার আগে আমি আর্টিকেলটা কি তার বেসিক একটু ধারণা আমরা ভালোভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তোমরা ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখো। বলছে যে আর্টিকেল এখানে কি, একটু ভালো করে ঝালিয়ে নিই। দেখো বলছে ইংরেজি ভাষায় আর্টিকেল তিনটি। ঠিক আছে, এ, অ্যান এবং দি। এ এবং অ্যান অনির্দিষ্ট এমন কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে নাউনের পূর্বে বসে। ঠিক আছে, তাহলে অনির্দিষ্ট হতে হবে কিন্তু, হ্যাঁ নির্দিষ্ট কোনো কিছু নয়। তাই এই দুটিকে ইনডেফিনাইট আর্টিকেল বলা হয়। ঠিক আছে, তাহলে অনির্দিষ্ট কথার অর্থ হলো ইনডেফিনাইট। ঠিক আছে, যেটা আমরা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছি না, অনির্দিষ্ট। হ্যাঁ, যেটা হচ্ছে নির্দিষ্ট করে আমরা কোনো কিছু বোঝাতে চাইছি না বা চাই না। যেমন ধরো এ বয়, এ ম্যান, এ কাউ, এ বার্ড, এ হাউস, এ পেন্সিল, এ পিকচার, এ হিস্ট্রি। আবার দেখো অ্যান অ্যাপেল, অ্যান আমব্রেলা, অ্যান ইঙ্কপট, অ্যান অরেঞ্জ, অ্যান আওয়ার। তো এগুলো এ কিংবা অ্যান মানে হচ্ছে একটি। আমরা এ এবং অ্যানের ব্যবহার শিখবো এই ভিডিওতে, যে কোথায় এ বসে এবং কোথায় অ্যান বসে। ঠিক আছে, এ মানেও একটি, অ্যান মানেও একটি। তো দেখো এগুলো যতগুলো বলা হলো সবগুলো কিন্তু অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। ঠিক আছে, কোনো নির্দিষ্ট করে নয়। আবার দেখো আমরা যে দি ব্যবহার করছি কিংবা দা ব্যবহার করছি, তো দি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বলে দেয় বলে একে ডেফিনেট আর্টিকেল বলা হয়। তাহলে আমরা পেলাম কি, অনির্দিষ্ট ক্ষেত্রে বলা হয় ইনডেফিনাইট, আর নির্দিষ্ট করে বলতে বোঝানো হয় ডেফিনাইট। ঠিক আছে, তাহলে যখন আমরা নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছি, অর্থাৎ কোনো কিছু একটা, এই ধরনের গরুটা দেখতে পাচ্ছ, যখন নির্দিষ্ট করে কোনো একটা হয়তো বিশেষ রঙের গরুকে বোঝাবো, তখন কিন্তু আমরা দি ব্যবহার করবো। আর গরু বলতে যদি আমরা, বা কাউ বলতে যদি আমরা সমস্ত কাউকে বোঝাই পৃথিবীর সমস্ত প্রান্তের সমস্ত কাউকে, তাহলে কিন্তু আমরা এ কিংবা অ্যান ব্যবহার করবো। ঠিক আছে, তো দেখো এখানে বললো দি কোনো নির্দিষ্ট জিনিসকে আমরা বোঝাতে চাই। বাংলাতে যেমন এর বাংলাটা কি হতে পারে, বাংলাটা টি, টা, খানা, খানি, টুকু ইত্যাদি থাকলে ইংরেজিতে দি বসে। ঠিক আছে, যেমন ধরো দি বয়, দি ডগ, দি ইংলিশ, দি গঙ্গাস, হ্যাঁ দি রামায়ণ ইত্যাদি। তাহলে বুঝতে পারলে বাংলার উচ্চারণটা হতে হবে টি, টা, খানি, খানা ইত্যাদি, টুকু। হ্যাঁ, এখানে একটা ছকের মাধ্যম দিয়ে আর্টিকেলকে খুব সুন্দর করে বোঝানো হয়েছে। তো তোমরা ভালো করে দেখো ছকটা। দেখো দুভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইনডেফিনাইট, যেটা আমরা পড়লাম অনির্দিষ্ট, আর একটা হচ্ছে ডেফিনাইট অর্থাৎ নির্দিষ্ট। হ্যাঁ, ইনডেফিনাইটকে দুটো জিনিস, এটা হচ্ছে এ কিংবা অ্যান, আর ডেফিনাইট হচ্ছে দা। আবার এই ইনডেফিনাইটকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে অ্যান। কোথায় বসে এ? সাধারণত কনসনেন্টের পূর্বে বসে, আর অ্যান হচ্ছে সাধারণত ভাওয়েলের পূর্বে বসে। ঠিক আছে, ভাওয়েল কনসনেন্ট নিয়ে তোমরা আমাদের আলাদা ভিডিও রয়েছে, তোমরা সেটা নিয়ে দেখতে পারো। ঠিক আছে, ডেফিনেট কোথায় বসছে? সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে, আর সাধারণত জাতিবাচক পদের পূর্বে বসে। ঠিক আছে, তা তোমরা বুঝতে পারলে যে কোথায় কোথায় এগুলো বসে। ঠিক আছে, এবার আমরা দি নিয়ে কিছু বিশেষ আলোচনা, এ অ্যান্ড ডি নিয়ে কোথায় কোথায় বসে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে যখন দি এর পরে কনসনেন্ট সাউন্ড থাকে তখন উচ্চারণ হয় দা। এটা কিন্তু খুব, এই যেটা বলা হচ্ছে, কখন আমরা দি উচ্চারণ করি, কখন আমরা দা উচ্চারণ করি। তাহলে কোথায় তোমরা শিখে নাও। বলছে যখন দি এর পরে কোনো কনসনেন্ট শব্দ থাকে, দেখো দি আছে, এটা বি, ভাওয়েল কনসোনেন্ট তোমরা সবাই জানো নিশ্চয়ই, না জানলে তোমরা আমাদের চ্যানেলে ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এটা বিটা হচ্ছে এক প্রকার কনসোনেন্ট, সি এগুলো সবই কনসোনেন্ট। তাহলে এর পূর্বে যে দা দিয়ে আছে অর্থাৎ সেটাকে আমরা বলবো দা। আবার যখন দার পরে ভাওয়েল সাউন্ড থাকে তখন উচ্চারণ হয় দি।
তাহলে দেখো এই যে অ্যান্ড, এটা হচ্ছে অ্যান্ডের এ হচ্ছে ভাওয়েল, এগের ই হচ্ছে ভাওয়েল, হ্যাঁ, অক্সের ও হচ্ছে ভাওয়েল, তাহলে এগুলো সব ভাওয়েল। তাহলে ভাওয়েলের পূর্বে দি থাকলে আমরা বলবো দি, আর কনসোনেন্টের পূর্বে দি থাকলে আমরা বলবো দা। ক্লিয়ার? যখন দি দ্বারা কোনো বিশেষ জোর দিয়ে বলা হয় তখন উচ্চারণ কিন্তু হয় দি। তাহলে দি দ্বারা আমরা যদি কোনো বিশেষ জোর দিয়ে কোনো কিছু বলছি, যেমন দি ভেরি ম্যান, হি ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট পার্সনস ইফ হি নট দি ফার্স্ট পার্সন টু ড্রাইভ দি কার, তাহলে জোর দিয়ে বলছি, এই জোর দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা যখন দি লিখছি তখন কিন্তু আমরা দি বলছি। ঠিক আছে? এবার দেখো রুলস ফর দ্য ইউজ অফ এ অ্যান্ড অ্যান। তাহলে এ এবং অ্যান কোথায় আমরা ব্যবহার করছি দেখো, বলছে যে এ ইজ ইউজড কোথায় কোথায় ব্যবহার করা হয় না, বিফোর ওয়ার্ডস বিগেন উইথ এ কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট দিয়ে যে সমস্ত ওয়ার্ড শুরু হচ্ছে সেগুলোর পূর্বে কিন্তু এ বসছে, দেখতে পাচ্ছ। আবার কি বলছে, এখানে যা এ বুক, এ ক্যাট, এ ডগ ইত্যাদি। ঠিক আছে? এক কথায় কনসোনেন্ট দিয়ে যে সমস্ত শব্দ শুরু হয় সেগুলোর পূর্বে কিন্তু এ বসে, আর ভাওয়েল দিয়ে যে সমস্ত শব্দ শুরু হয় সেগুলোর পূর্বে অ্যান বসে। আচ্ছা, আর কোথায় ব্যবহার করা হচ্ছে দেখো, এ, তাহলে একটা শিখলাম কি, কনসোনেন্ট দিয়ে যে সমস্ত শব্দ ব্যবহার করা তৈরি হয় তার পূর্বে এ বসে। আর কোথায় বসে না, বিফোর দি ওয়ার্ড বিগেন উইথ অ্যান্ড সাউন্ডেড ইউ, অর্থাৎ ইউ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণটা হচ্ছে ইউ, সেক্ষেত্রে কিন্তু আমরা এ ব্যবহার করব। আবার কি বলছে না, শব্দের প্রথম অক্ষর ও এর উচ্চারণ ওয়ার মতো হলে আমরা কিন্তু এ ব্যবহার করব। তাহলে এখানে দেখতে পাচ্ছ ওটাও কিন্তু ভাওয়েল, হ্যাঁ, কিন্তু উচ্চারণটা বলছে ওয়া। তাহলে আমরা এর আগেরটাও পেলাম ইউনিট, ইউটা হচ্ছে ভাওয়েল কিন্তু উচ্চারণটা হচ্ছে ইউ কিংবা ওয়া। তাহলে পেলাম এখানে যে কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও উচ্চারণ ইউ কিংবা ওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কনসোনেন্ট ব্যবহার করব। ঠিক আছে? আবার কি বলছে, বিফোর অ্যান ইনডেফিনেট কমন নাউন, তাহলে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে কিন্তু কমন নাউনের পূর্বে এ বসে। ঠিক আছে? আশা করি এর ব্যবহার তোমরা বুঝতে পারলে। এবার অ্যানের ব্যবহারটা দেখো, এখানে বলছে যে সমস্ত শব্দের প্রথমে ভাওয়েল থাকে তার পূর্বে অ্যান বসে। আমি আগেই বললাম, যেমন ধরো অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান ইন্ডিয়ান। দেখো ইন্ডিয়ানের আই হচ্ছে ভাওয়েল, এগের ই হচ্ছে ভাওয়েল, অ্যাপেলের এ হচ্ছে ভাওয়েল, তাহলে এগুলোর পূর্বে অ্যান বসছে। আবার কি বসছে না, শব্দ অনুচ্চারিত এইচ দিয়ে শুরু হলে অ্যান বসে, অর্থাৎ যদি কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো শুনতে লাগছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান ব্যবহার করব। ঠিক আছে? আবার বলছি কি, কনসোনেন্টের দিয়ে আরম্ভ হলে উচ্চারণ ভাওয়েলের মতন হলে অ্যান বসে। হ্যাঁ, তাহলে আগেরটা বলে সাইলেন্ট শব্দ, মানে শব্দ উচ্চারণ হচ্ছে না, কিন্তু মানে আমরা কিন্তু এই যে আওয়ার বলছি, এইচ ও ইউ আর, আওয়ারটা কিন্তু আমরা জাস্ট এইচটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, অনুচ্চারিত থাকছে। ঠিক আছে? অনেস্টটা বলছি অনেস্ট, তাহলে হনেস্ট বলছি না কিন্তু, তাহলে এখানে সাইলেন্ট থাকছে, কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও সাইলেন্ট থাকছে। আর এটা হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও উচ্চারণটা কিন্তু ভাওয়েলের মতো হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান ব্যবহার করব। ঠিক আছে? এটা কনসোনেন্ট কিন্তু আমরা অ্যান ব্যবহার করব, দেখতে পাচ্ছ। তাহলে আগেরটার বিপরীত নিয়ম এটা। আশা করি তোমরা অ্যানের ব্যবহারটাও বুঝতে পারলে। ঠিক আছে? এবার দেখো দি, এই দি কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে দেখো, বলছে দি ইজ ইউজড, তাহলে কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে না, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে বাংলায় টিটা, খানিখানা ইত্যাদি থাকলে দি বসে, যেমন হচ্ছে দি বয় ছেলেটি, দি গার্ল মেয়েটি, দি টেবিল টেবিলটি ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, আর কোথায় বসছে না, প্রকৃতিতে কেবলমাত্র একটি আছে। ঠিক আছে? যা কিছু প্রকৃতির মধ্যে একটি আছে সেটিকে বোঝাতে আমরা দি ব্যবহার করি, যেমন ধরো দা সান, দা মুন, দি আর্থ ইত্যাদি। ঠিক আছে? এগুলো সমস্ত একটি, তোমরা খুঁজলে আরো পাবে যেটা হচ্ছে প্রকৃতির মধ্যে একটি জিনিস আছে, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। দেখো আবার দেখো, বলছে বিফোর দি নেমস অফ রিভার্স, মাউন্টেন্স, ওশেন্স, আইল্যান্ডস, ডিসার্টস, ক্যানেলস। ঠিক আছে? তাহলে নদী, পর্বতমালা, সমুদ্র, দ্বীপ, মরুভূমি ইত্যাদি বোঝাতে কিন্তু তার আগেও কিন্তু দি বসে। দিয়েছে দেখতে পাচ্ছ, গঙ্গাস, দি গঙ্গাস, হ্যাঁ, তারপর দেখো দি সাহারাস, হ্যাঁ, দি আন্দামানস ইত্যাদি। তারপরে বলছে কি, পবিত্র গ্রন্থ এবং সংবাদপত্রের নামের পূর্বেও দি বসে। তাহলে আমরা যখন কোনো পবিত্র গ্রন্থ পাঠ করছি, অর্থাৎ দি রামায়ণা, দি গীতা, দি মহাভারতা, ঠিক আছে, এগুলোর পূর্ব দেখো দি বসছে। তাহলে পবিত্র গ্রন্থ এবং সংবাদপত্রের নামের পূর্বে দি বসে। তারপরে দেখো কি বলছে না, ট্রেন, প্লেন ও বিখ্যাত জিনিসের নামের পূর্বেও দি বসে। ঠিক আছে? বিখ্যাত যে সমস্ত জিনিসগুলো, যেমন ধরো দি কুইন ভিক্টোরিয়া, তাহলে ভিক্টোরিয়া, যেমন টাইটানিক জাহাজ তোমরা জানো সবাই, তাহলে টাইটানিক বসছে এখানে, তার আগে দি বসছে। তারপরে কি বলছে, আর এখানে উদাহরণগুলো আরো সব দেখে নেবে তোমরা। ঠিক আছে? আচ্ছা, আবার কি বলছে, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নামের পূর্বেও দি বসে, যেমন ধরো দি কংগ্রেস, দি সিপিএম, হ্যাঁ, তারপর দি লেবার পার্টি ইত্যাদি। সমস্ত এক্সাম্পলগুলো তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নেবে। তারপরে কি বলছে, দিক নির্দেশ করতে, অর্থাৎ আমরা যদি বলি কোনো পূর্ব দিক, তাহলে দি ইস্ট, দি ওয়েস্ট, দি নর্থ, দি সাউথ, তাহলে দিক নির্দেশ করতেও দি ব্যবহার করছি আমরা।
আবার কোথায় ব্যবহার করছি, কোনো শ্রেণীর সকলকে বোঝাতে, অর্থাৎ দি কাউ, কাউ মানে সমস্ত কাউকে বোঝাচ্ছে, হ্যাঁ, নির্দিষ্ট কোনো শ্রেণীর সকলকে বোঝাতে দি ব্যবহার করছি, যেমন দি কাউ, দি ডগ, দি ক্যাট ইত্যাদি। ঠিক আছে, তারপরে বলছি কি দিন কিংবা এবং ঐতিহাসিক ঘটনার পূর্বে দি বসা হয়, তাহলে কোনো বিশেষ বিশেষ দিন, তারিখ আর কি, হ্যাঁ, তো তারিখকে বোঝাতে কিন্তু আমরা যেমন দি 15th অগাস্ট, দি 26th জানুয়ারি, ঠিক আছে, এরম করে কিন্তু আমরা দি বসাচ্ছি। তারপর কি বলেছে না, সঙ্গীতের বাদ্যযন্ত্রের পূর্বে দি বসে। সঙ্গীত মানে কোনো কিছু যে মিউজিক ইনস্ট্রুমেন্ট, যেমন দি হারমোনিয়াম, দি গিটার ইত্যাদি, দি ফ্লুট, দি পিয়ানো, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করছি। তারপর দেখো একই শ্রেণীর বহু লোককে বোঝাতে দি বিশেষণের পূর্বে দি বসে, যেমন ধরো দি রিচ, দি পুয়ার অর্থাৎ ধনী গরিব, স্ট্রং, দি অনেস্ট, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু দি বসাচ্ছে। তোমরা এই রুলসগুলো কিন্তু ভালো করে তুলে নেবে খাতাতে, ঠিক আছে, এই রুলসগুলো যদি ভালো করে তুলে নাও, ভালো করে মুখস্থ থাকো, তোমাদের কিন্তু আর এই দির ক্ষেত্রে কোনো কনফিউশন হবে না। ঠিক আছে, বলছে একই, তারপর দেখো একই শ্রেণীর বহু লোককে বোঝাতে, একটু আগে বললাম। আচ্ছা, তারপরে দেখো সর্বশ্রেষ্ঠ বা প্রধান বোঝায় এরূপ পদাধিকারী পূর্বে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ, যেমন স্কুলের হেডমাস্টার মশাই রয়েছে, দি হেডমাস্টার মশাই, হেডমাস্টার, দি ডাইরেক্টর, দি বেস্ট বয়, দি বেস্ট গার্ল ইত্যাদি। ঠিক আছে, আবার দেখো কমন, ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউনের বহু বচন নির্দিষ্ট করে বোঝালে, তাহলে এই সমস্ত কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের উপর ভিডিও আমাদের থাকবে, তোমরা দেখে নিও। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বহু বচন, হ্যাঁ, প্লুরাল ফর্ম, সেই প্লুরাল ফর্মের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট করে যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করবো। দ্য ওয়াটার অফ দ্য পন্ড, দি মিল্ক অফ দিস কাউ। ঠিক আছে, তারপর বলছি কি কোনো সম্প্রদায় বা জাতিবাচক শব্দের পূর্বে, অর্থাৎ দি হিন্দুস, দি মুসলিমস, দি খ্রিস্টানস, তাহলে এগুলো হচ্ছে জাতি বা কোনো সম্প্রদায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দি ব্যবহার করব। ঠিক আছে, তাহলে কোনো সম্প্রদায় বা জাতি, যেটা বলছি এটা হচ্ছে কোনো সম্প্রদায় বা জাতির ক্ষেত্রে আমরা কিন্তু দি ব্যবহার করবো, যেমন দি হিন্দুস, দি ইংলিশ, দি ফ্রেঞ্চ ইত্যাদি। তো আশা করি তোমরা বুঝতে পারলে দি ব্যবহারটাও এবং এর ব্যবহারটাও। এখন প্রশ্ন হচ্ছে যে, প্রশ্ন তোমাদের যে বলেছিলাম যে আমরা কোথায় কোথায় কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে আর্টিকেলগুলো আর আর্টিকেল ব্যবহারের কারণ কি এবং কোথায় কোথায় আমরা ব্যবহারটা করবো না। তো এখন চলো সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, ভালো করে বোঝো কি বলছে, যে আর্টিকেল এ, অ্যান এবং দি, আমরা আগেই পড়লাম যে এটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ তোমরা কাকে বলে আগে জানো নিশ্চয়ই, না জানলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, কারণ আর্টিকেলগুলো নাউন বা প্রোনাউনকে প্রি মডিফাই করে, হ্যাঁ, ফলে এরা সবগুলোই এক প্রকার অ্যাডজেক্টিভ। কিভাবে মডিফাই করে দেখো, বলছে যেমন এ ম্যান, এ ট্রি, অ্যান এগ, ঠিক আছে, ইত্যাদি। এখানে এ কিংবা অ্যান দ্বারা নাউনগুলোর সংখ্যা বোঝাচ্ছে, তাই না, এখানে কিন্তু এ মানে একটি, তাই সংখ্যা বোঝাচ্ছে। আর আমরা জানি যে শব্দগুলোর দ্বারা কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাপ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এ অ্যান দ্বারাও যেহেতু আমাদের সংখ্যা বা পরিমাপ বোঝাচ্ছে, তাই কিন্তু এখানে আমরা এ অ্যান এবং দিকেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারছি। ঠিক আছে, তারপর দেখো বলছে এ আর অ্যান দিয়ে নাউনের সংখ্যা বোঝায় আর দি দিয়ে বোঝায় অবস্থা বা গুণ। তাহলে এগুলো সবই তো আমরা অ্যাডজেক্টিভের মধ্যে পাচ্ছি, তাই না। তাহলে যেহেতু আমরা এ অ্যান দিয়ে সেইগুলোই একইগুলোই বোঝাতে পারছি, তাহলে এ অ্যান এবং দিটাও আমাদের স্বাভাবিকভাবেই অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে, তাই এখানে বলছে তাই আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ। তো তোমরা প্রথম প্রশ্ন উত্তরটা পেয়ে গেলে। এবার বাকি দুটো দেখো, এখানে বলা হচ্ছে যে আর্টিকেল ব্যবহারের কারণ কি, অর্থাৎ আমরা আর্টিকেলটা ব্যবহার করব কেন। ঠিক আছে, তো দেখো বলছে সাধারণত আমরা যখন কোনো নাউনের ব্যবহার করে থাকি তখন কিছু কিছু ক্ষেত্রে আমরা নির্দিষ্ট বা অনির্দিষ্ট কিছু বোঝাতে চাই, তাই তো, তখনই সেটা করবার জন্য আমাদের অবশ্যই আর্টিকেল ব্যবহার করা দরকার হবে। তাহলে আমরা যখন নির্দিষ্ট কিছু করে বোঝাচ্ছি, নির্দিষ্ট হোক কিংবা অনির্দিষ্ট হোক, যাই হোক না কেন, আমরা তো কিছু কিছু জিনিস ব্যবহার করি যেটা কিছু বোঝাই, তাই না। তো নির্দিষ্ট করে বোঝাই কিংবা অনির্দিষ্ট করে বোঝাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আর্টিকেল ব্যবহারের দরকার হবে। সেই জন্য আমরা সেন্টেন্স বা বাক্যের মধ্যে আর্টিকেলটা অবশ্যই ব্যবহার করি। ঠিক আছে, আমরা কিন্তু কথা বলার সময় কিন্তু এই আর্টিকেলই কিন্তু আমরা ব্যবহার করি। ঠিক আছে, এবার দেখো যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে কিনা আর্টিকেল কোথায় কোথায় ব্যবহার করব না। তা আর্টিকেল কিন্তু সব জায়গায় আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, নির্দিষ্ট কিছু ব্যতিক্রমী জিনিস রয়েছে যেগুলো হচ্ছে আর্টিকেল আমরা সেখানে ব্যবহার করতে পারবো না। তো কোনগুলো ব্যবহার করতে পারবো না সেটা দেখো, বলছে যে এ অ্যান কোনো প্লুরাল ওয়ার্ডের পূর্বে ব্যবহৃত হয় না, অর্থাৎ কোনো যদি প্লুরাল ফর্ম অর্থাৎ বহু বচন, হ্যাঁ, সিঙ্গুলার এবং প্লুরাল, এই প্লুরাল ফর্মের আগে কিন্তু আমরা কখনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। আর কোথায় পারবো না দেখো, যেসব নাউনের কোনো প্লুরাল ফর্ম নেই বা যাদের সাথে এস বা ইএস যোগ করে প্লুরাল হয় না, সেসব ওয়ার্ডের পূর্বেও কিন্তু আমরা আর্টিকেল বসাতে পারবো না। তাহলে রুলসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খাতাতে তুলে নিও, তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে আশা করি। এবার দেখো তারপরে আবার কি বলা হচ্ছে, এখানে বলছে যে সাধারণভাবে
বুঝাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বেও আর্টিকেল বসে না। শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটা যদি আমরা সাধারণভাবে বোঝাতে চাই তাহলে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। আবার কি বলছে না, সাধারণভাবে বুঝাতে হবি, হ্যাঁ হবি বা শখ, শখের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসে না। নেক্সট দেখো বলছে সাধারণভাবে বুঝাতে পরিবহনের নাম, খাবারের নাম, রোগের নাম, খেলাধুলা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তারপরে কিছু শব্দ দেখো তোমাদের রয়েছে, যেমন সাম, এনি, ইচ, এভরি, সেভারেল, মাচ, নো, দিস, দ্যাট ইত্যাদির পূর্বেও কিন্তু আর্টিকেল বসে না। ঠিক আছে, নেক্সট দেখো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, সোসাইটি ইত্যাদির সাধারণ উদ্দেশ্যে ব্যবহার করা হলে এই সমস্ত নামগুলো যদি আমরা বা এই শব্দগুলো যদি সাধারণভাবে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, লাস্ট দেখো বলছে স্ট্রিট, অ্যাভিনিউ, পার্ক ইত্যাদি নামের পূর্বেও আর্টিকেল ব্যবহার করা হয় না। ঠিক আছে, তো তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল তোমরা সবটাই উত্তরটা পেয়ে গেলে, এবং এটা কিন্তু পরীক্ষার জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্রামার শেখার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আর্টিকেলটা তোমরা প্রাথমিক ধারণা পেয়ে গেলে। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওতে তোমরা কোনটা কোনটা বুঝতে পারলে না বা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও। ঠিক আছে, আর পরবর্তী ভিডিওতে আমাদের যে গ্রামার সিরিজ চলছে, গ্রামার সিরিজে A to Z একদম গোড়া থেকে আমাদের এই চ্যানেলে শেখানো হচ্ছে। তোমরা কিন্তু প্রত্যেকটি ভিডিও দেখতে অবশ্যই একদম ভুলো না, কারণ তোমাদের ইংরেজিতে গ্রামারে স্ট্রং হওয়ার জন্য এই ভিডিওগুলো কিন্তু খুবই খুবই দরকার। ঠিক আছে, তো যারা যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেছো চ্যানেলটি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা করোনি কিন্তু ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীকালে ভিডিওটা সবার আগে তোমরা এই নোটিফিকেশন পেতে পারো। ঠিক আছে, আর তোমাদের গ্রামারটা একইভাবে পড়া বজায় থাকতে পারে। তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা। তো নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই আসছে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।